কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সবাই? তোমরা কি এগুলো চেনো? দেখেছো কখনো? হ্যাঁ বন্ধুরা, এগুলো হচ্ছে বাংলাদেশি নোট ও মুদ্রা। আজকে আমরা বাংলাদেশি মুদ্রা ও নোট নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, তাহলে আমরা দেখি বোর্ডে বাংলাদেশি মুদ্রা ও নোট। তোমরা কি বন্ধুরা বলতে পারো আমাদের দেশে কত ধরনের বাংলাদেশি মুদ্রা ও নোট রয়েছে? আমাদের বন্ধু রেজা বলছে, আমার মনে হয় 10 ধরনের মুদ্রা ও নোট রয়েছে। চলো বন্ধুরা দেখি আমাদের বইতে কত ধরনের মুদ্রা ও নোট দেয়া আছে। সবাই বোর্ডে তাকাও, দেখো এখানে মুদ্রা এবং নোটের ছবি দেয়া আছে। এখানে 1, 2, 3, 4 চার ধরনের মুদ্রার ছবি দেয়া আছে। 1, 2, 3, 4, 5, 6 ছয় ধরনের টাকা দেয়া আছে। এখন আমরা চিনব কোনগুলো মুদ্রা কোনগুলো নোট। দেখো, যেগুলো ধাতুর তৈরি এবং ওজনে ভারী, আমার হাতেও রয়েছে, এই যে দেখো, এগুলো হচ্ছে মুদ্রা। অনেক সময় আমরা এগুলোকে কয়েনও বলে থাকি। আর এগুলো হচ্ছে নোট, কাগজের তৈরি। নোটগুলো কিসের তৈরি হয়? কাগজের তৈরি হয়। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। এবার চলো আমরা মুদ্রা এবং নোটগুলো চিনে নিই। চলো বন্ধুরা, আমরা এই মুদ্রাটি চিনে নিই। এই মুদ্রাটি আমার হাতেও রয়েছে একটি। এখানে দেখো নিচে 50 পয়সা লেখা রয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি এটি 50 পয়সার মুদ্রা। দেখো বন্ধুরা, ঠিক এখানেও 50 পয়সা লেখা রয়েছে, অর্থাৎ এটা 50 পয়সার মুদ্রা। এটি আকারে গোল। এটির এক পাশে মাছের ছবি, ফলের ছবি রয়েছে, অপর পাশে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। তাহলে মূলত যদি 50 পয়সা লেখা থাকে, তারপরে এই ছবিগুলো থাকে, তাহলে আমরা চিনে নিব এটা 50 পয়সার মুদ্রা। ঠিক আছে বন্ধুরা? চলো বন্ধুরা, আমরা আরেকটি মুদ্রা চিনে নিই। সবাই একটু বোর্ডে তাকাও, দেখো এখানে 1 টাকা লেখা রয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি এটি 1 টাকার মুদ্রা। তাহলে বন্ধুরা এবার খেয়াল করো তো, এটার এক পাশে কোন ছবি আছে, অপর পাশে কোন ছবি আছে? চলো একটু দেখি। এক পাশে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে, আর অন্য পাশে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। তাহলে যেখানে 1 টাকার মুদ্রা থাকবে সেখানে অবশ্যই 1 টাকা লেখা থাকবে, এবং এই মুদ্রাটা কিন্তু গোলাকার হবে। ঠিক আছে বন্ধুরা? চাইলে তোমরা বাড়িতে মুদ্রা হাতে নিয়ে দেখে নিতে পারো, খুঁজে নিতে পারো যে কোনটা কোন মুদ্রা। তাহলে চলো বন্ধুরা, আমরা আরেকটি মুদ্রা চিনে নিই। সবাই আবার একটু বোর্ডে তাকাই। এই যে দেখো, ঠিক আগের বারের মতো আরেকটি মুদ্রার ছবি এসেছে। এখন দেখো, এখানেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে, আরেক পাশেও আমাদের জাতীয় ফুল শাপলার ছবি আছে। কিন্তু বন্ধুরা, এখানে দেখো 2 টাকা লেখা রয়েছে, তাহলে এটি 2 টাকার মুদ্রা। আমাদের 1 টাকার মুদ্রাতেও কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে এবং শাপলার ছবি আছে। শুধু পার্থক্য কোথায়? 2 টাকা লেখা আছে এখানে। এই মুদ্রাটা 1 টাকার মুদ্রার মতোই গোলাকার। বুঝতে পেরেছো বন্ধুরা? তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু হাতে নিয়ে 1 টাকার মুদ্রা এবং 2 টাকার মুদ্রা নিয়ে দেখবে যে কোনটা মিল আছে। আমরা কিভাবে পার্থক্য বুঝতে পারবো, কোনটায় 1 টাকা লেখা আছে, কোনটায় 2 টাকা লেখা আছে। ঠিক আছে বন্ধুরা? আমরা এখন আরেকটি মুদ্রা চিনব। চলো আমরা আরেকটি মুদ্রা চিনে নিই। সবাই একটু বোর্ডে তাকাই। দেখো, এখানে 5 টাকা লেখা রয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি এটি 5 টাকার মুদ্রা। এখানে দেখো জাতির পিতার ছবি আছে, আরেক পাশে বাংলাদেশ ব্যাংকের প্রতীক দেওয়া আছে। 5 টাকার মুদ্রাটি অন্য মুদ্রাগুলোর চেয়ে একটু আলাদা। অন্য মুদ্রাগুলোর চেয়ে 5 টাকার মুদ্রাটা আকারে একটু বড় হয়। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা আজকে কয় ধরনের মুদ্রা সম্পর্কে জানলাম আর একটু দেখে নিই। 50 পয়সার মুদ্রা, 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা এবং 5 টাকার মুদ্রা। ঠিক আছে বন্ধুরা? এই মুদ্রাগুলো তোমরা বাসায় নিয়ে তোমরা দেখবে এবং চিনবে। ঠিক আছে? চলো বন্ধুরা, এবার আমরা
টাকার সাথে পরিচিত হই। সবাই একটু বোর্ডে তাকাও, দেখো তো এখানে কত টাকা আছে। কথায় 1 টাকা লেখা আছে এবং উপরে এবং নিচে 1 লেখা আছে, তাহলে আমরা বুঝছি এটি 1 টাকার নোট। চলো এবার অপর পৃষ্ঠায় দেখি কি দেয়া আছে। দেখো এখানে 1, 2, 3 তিনটি হরিণের ছবি আছে। হরিণের ছবি শুধু 1 টাকার নোটেই আছে, আর কোনো নোটে হরিণের ছবি আমরা বাংলাদেশে দেখতে পাই না। তাহলে হরিণের ছবি এবং 1 টাকা লেখা থাকলে আমরা সহজেই বুঝে যাব এটি 1 টাকার নোট। আমার হাতেও একটি 1 টাকার নোট রয়েছে। তোমরা দেখতে পারো বাড়িতে হাতে নিয়ে যে এখানে কি কি রয়েছে। যদি হাতে নিয়ে দেখো তোমরা খুব সহজেই চিনে যাবে যে এটি 1 টাকার নোট। ঠিক আছে বন্ধুরা, চলো বন্ধুরা আমরা দেখি এটি কত টাকার নোট। সবাই একটু চিন্তা করো তো। হ্যাঁ, দেখি সবাই, উপরে 2 আছে, নিচে 2 আছে, তাহলে কি বুঝতে পারছি আমরা এটা কত টাকার নোট? হ্যাঁ বন্ধুরা, 2 টাকার নোট। দেখো এখানে মাঝে 2 টাকা কথায় লেখা আছে। এখানে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি আছে, আবার মাঝে দেখো আমাদের স্মৃতিসৌধ রয়েছে। এটি আমাদের 2 টাকা নোটের 1 পৃষ্ঠা। তাহলে বন্ধুরা অপর পৃষ্ঠা কি রয়েছে? এই যে এখানে অপর পৃষ্ঠায়ও উপরে এবং নিচে 2 লেখা রয়েছে। মাঝে দেখো 2 টাকা কথায় লেখা রয়েছে এবং আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি রয়েছে। তাহলে বন্ধুরা আমরা 2 টাকা নোট চিনলাম। চলো এবার আরেকটি নোট চিনি। সবাই আবার একটু বোর্ডে তাকাই। কি দেখতে পাচ্ছ বন্ধুরা? সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। দেখো এখানে 5 লেখা রয়েছে, এখানেও 5 লেখা রয়েছে, মাঝে 5 টাকা কথায় লেখা রয়েছে। তাহলে তো নিশ্চয়ই বুঝে গেছো এটি কত টাকার নোট। হ্যাঁ বন্ধুরা, এটি 5 টাকার নোট। এখানে কি কি রয়েছে তা একটু দেখে নিই। দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে, মাঝে স্মৃতিসৌধ রয়েছে, অপর পৃষ্ঠায় কুসুমবা মসজিদের ছবি রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ, এটি আমাদের 5 টাকার নোট। চলো বন্ধুরা আমরা আরেকটি টাকার নোট দেখি। দেখো তো বন্ধুরা, তোমরা একটু চিন্তা করো তো এটি কত টাকার নোট। দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, উপরে এবং নিচে 10 লেখা রয়েছে। তাহলে বলো এটি কত টাকার নোট? অবশ্যই 10 টাকার নোট। দেখো বন্ধুরা, মাঝেও 10 টাকা কথায় লেখা রয়েছে। এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে, মাঝে সেই আগের মতোই স্মৃতিসৌধের ছবি আছে এবং অপর পৃষ্ঠায় আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি আছে। তাহলে আমরা চিনে গেলাম 10 টাকার নোটটি। এবার চলো আমরা আরেকটি নোট চিনে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা? বলো তো এটি কত টাকার নোট? এটারও উপরে এবং নিচে 20 লেখা রয়েছে। তাহলে কত টাকার নোট হলো? অবশ্যই 20 টাকার নোট। এছাড়াও আর কি কি আছে আমরা দেখে নিই। দেখো মাঝে 20 টাকা কথায় লেখা রয়েছে, আগের টাকার মতোই এখানেও শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে, মাঝে স্মৃতিসৌধের ছবি রয়েছে এবং অপর পৃষ্ঠায় 60 গম্বুজ মসজিদ রয়েছে। তাহলে চিনে গেলাম আমরা 20 টাকা নোট। চলো এবার আমরা আরেকটি নোট চিনে নিই। এই যে দেখো, দেখতে পাচ্ছ? এবার বলো তো এটি কত টাকার নোট? এখানেও 50 লেখা রয়েছে, এখানেও 50 লেখা রয়েছে। এটি ইংরেজিতে লেখা রয়েছে আর এটি বাংলায়। 50 টাকা লেখা থাকলেই তো আমরা বুঝে যাব এটি 50 টাকার নোট, তাই না বন্ধুরা? হ্যাঁ, তারপরেও দেখে নিই আর কি কি রয়েছে এখানে। সেই 20 টাকার নোটের মতোই এখানেও আমাদের জাতির পিতার ছবি রয়েছে, স্মৃতিসৌধের ছবি রয়েছে, আবার এ পাশে আমাদের জয়নুল আবেদিনের আঁকা একটি ছবি রয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমরা কি চিনতে পারলাম 50 টাকা নোট? ঠিক আছে, চলো দেখি বন্ধু এটা কত টাকা নোট, তোমরা কি বলতে পারবে? দেখো আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে 10 টাকার নোট। রেজা, তোমার কেন মনে হলো এটি 10 টাকার নোট? রেজা আবার বলছে নোটের উপরে ও নিচে 10 লেখা রয়েছে। তাই কি বন্ধুরা? চলো আমরা একটু মিলিয়ে দেখি। দেখো
এখানেও 10 লেখা রয়েছে, এখানেও 10 লেখা রয়েছে। রেজা একদম সঠিক কথা বলেছে। উপরে এবং নিচে 10 লেখা থাকলে আমরা বুঝে নিব এটি 10 টাকার নোট, তাই না বন্ধুরা? হ্যাঁ, এছাড়াও মাঝে যে 10 টাকা কথায় লেখা আছে সেটি দেখিও আমরা বুঝে যাব যে এটি 10 টাকার নোট। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো এটি কত টাকার নোট দেখতে পাচ্ছ সবাই? একটু চিন্তা করো তো বন্ধুরা। দেখো আমাদের বন্ধু মিনা কি বলছে। মিনা বলছে 2 টাকার নোট। বন্ধুরা তোমরা বলো তো এটি কেন 2 টাকার নোট? একদম সঠিক চিন্তা করছো তোমরা। এটি উপরে এবং নিচে 2 লেখা রয়েছে এবং মাঝেও 2 টাকা লেখা রয়েছে, এই জন্য এটি 2 টাকার নোট। এর আগেই আমরা চিনে গেছি। এবার বলো তো এটি কত টাকার নোট? একটু চিন্তা করো সবাই। দেখো রেজা কি বলছে। রেজা বলছে 5 টাকার নোট। হ্যাঁ বন্ধুরা, এটি 5 টাকার নোট। দেখো এখানেও 5 লেখা রয়েছে, এখানে ইংরেজিতে 5 লেখা রয়েছে, নিচেও 5 লেখা রয়েছে এবং মাঝে 5 টাকা কথায় লেখা রয়েছে, তাই আমরা বুঝে গেছি এটি 5 টাকার নোট। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো আমি একটি সমস্যা তোমাদের পড়ে শোনাচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে। যদি রেজার নিচের নোটগুলো থাকে তবে তার কাছে কত টাকা আছে? দেখো এখানে কিছু নোটের ছবি দেয়া আছে। আমাদের কি করতে হবে? তার কাছে কত টাকা আছে, অর্থাৎ রেজার কাছে কত টাকা আছে এটা আমাদের বের করতে হবে। আমরা কিভাবে করতে পারি এটা? দেখো আমরা প্রথমে দেখি যে রেজার কাছে কয়টি নোট আছে, কত টাকার। প্রথমে দেখি রেজার কাছে কি কি নোট রয়েছে। রেজার কাছে 5 টাকার নোট রয়েছে, 2 টাকার নোট রয়েছে। এখন বন্ধুরা রেজার কাছে 5 টাকার নোট কয়টি রয়েছে এটা একটু দেখে নিই। দেখো 1 2, দুটি 5 টাকার নোট রয়েছে। আমিও দুটি 5 টাকার নোট হাতে নিলাম, দেখতে পাচ্ছ এরকম দুটি নোট রেজার কাছেও আছে। এরপর আমরা দেখি 2 টাকা নোট কয়টি আছে। দেখো 1 2 3, তিনটি 2 টাকা নোট আছে। আমিও তিনটি 2 টাকা নোট নিয়ে নিয়েছি। দেখো 1 2 3, তিনটি 2 টাকা নোট সবগুলো একত্র করলাম। একত্র করে আমাদের হিসাব করে বের করতে হবে যে রেজার কাছে কত টাকা আছে। চলো বন্ধুরা তাহলে আমরা হিসাব করে দেখি রেজার কাছে কত টাকা আছে। রেজার কাছে দুটি 5 টাকার নোট, তাহলে 5 যোগ 5 সমান 5 আর 5 কত হয়? 10। তাহলে রেজার কাছে দুইটি 5 টাকার নোট সমান 10 টাকা রইল এবং তিনটি 2 টাকার নোট। 2 একটি 2 টাকা, দুইটি 2 টাকা, তিনটি 2 টাকা। 2 যোগ 2 4, 4 আর 2 6, তাহলে 6 টাকা। রেজার কাছে হলো 6 টাকা। দুটি 5 টাকার নোট সমান 10 টাকা, তিনটি 2 টাকার নোট সমান 6 টাকা। তাহলে রেজার কাছে মোট কত টাকা হলো? 10 যোগ 6 সমান 16। 16 টাকা। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল কত টাকায় কয়টি নোট আছে গণনা করি, আমরা গণনা করে ফেললাম। এখন মূল প্রশ্ন ছিল রেজার কাছে মোট কত টাকা আছে। আমরা গণনা করে দেখলাম 5 টাকা নোট দুইটি আছে 10 টাকা, 2 টাকা নোট তিনটি আছে 6 টাকা। 10 আর 6 যোগ করে দেখলাম আমাদের 16 আসছে। তাহলে রেজার কাছে কত টাকা? 16 টাকা আছে। বুঝতে পেরেছি বন্ধুরা? তোমরা এভাবে টাকা হাতে নিয়ে গণনা করে দেখতে পারো। দুটি 5 টাকার নোট, তিনটি 2 টাকার নোট। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা আরেকটি সমস্যার সমাধান করি। সবাই একটু বোর্ডে তাকাই, খুব মনোযোগ দিয়ে দেখি। মিনার কাছে নিচের নোটগুলো আছে। সে 18 টাকা দিয়ে একটি কলম কিনতে চায়। সে কিনতে পারবে কি? মিনার কাছে এই নোটগুলো আছে।
সে 18 টাকা দিয়ে একটি কলম কিনতে চায়। সে কিনতে পারবে কি? এটি হচ্ছে প্রশ্ন। আমরা প্রথমে কি করব এটা একটু চিন্তা করি। তোমরা কি বের করতে পেরেছো বন্ধুরা? আমাদের প্রথমে মিনার কাছে কত টাকা আছে এটা মোট পরিমাণ বের করতে হবে। চলো দেখি মিনার কাছে মোট কত টাকা আছে। দেখো বন্ধুরা, মিনার কাছে একটি 10 টাকা নোট রয়েছে, একটি 5 টাকা নোট রয়েছে, একটি 2 টাকা নোট রয়েছে, দুটি 1 টাকার নোট রয়েছে। তাহলে 10 টাকা একটি সমান 10 টাকা। 5 টাকার নোট একটি, 5 টাকা। 2 টাকা নোট একটি, 2 টাকা। 1 টাকা নোট দুটি। 1 যোগ 1 সমান 2। 2 টাকা। বুঝতে পেরেছি কি বন্ধুরা? তাহলে আমরা দেখি মিনার কাছে মোট কত টাকা আছে। 10 টাকা নোট একটি আছে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা নোট দুইটি, 2 টাকা। 10 টাকা নোট রয়েছে একটি, 10 টাকা। 5 টাকা নোট রয়েছিল একটি, 5 টাকা। 2 টাকা নোট ছিল একটি, 2 টাকা। আর ছিল দুটি 1 টাকা নোট। 1 আর 1 এ কত হয়েছে? 2 টাকা, 2 টাকা। এবার আমরা মোট হিসাবটি বের করি। তাহলে দেখো 10 টাকা, 5 টাকা 15 টাকা, আর 2 টাকা 17 টাকা, 18 টাকা, 19 টাকা। তাহলে মোট হলো 19। মিনার কাছে তাহলে মোট কত টাকা রয়েছে? 19 টাকা। সে যদি একটি কলম কিনে তার দাম হচ্ছে 18 টাকা। তাহলে কি মিনা একটি কলম কিনতে পারবে? এখান থেকে যদি আমি 18 টাকা দিয়ে দিই দোকানদারকে, 10, 15, 17, 18। হ্যাঁ, তাহলে কত হলো? দেখো 10 টাকা আর 5 15 টাকা, আরো 2 টাকা 17 টাকা, আর 1 টাকা 18 টাকা। মিনার কাছে আরো 1 টাকা রয়ে গেল। আমরা এটি গাণিতিক ভাবেও দেখিয়ে দিতে পারি। 19 থেকে 18 যদি বিয়োগ করি আমাদের থাকবে 1। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য রয়েছে একটি চমৎকার বাড়ির কাজ। বোর্ডে একটি সমস্যা রয়েছে, আমি এটি তোমাদের পড়ে শোনাচ্ছি। খুব মনোযোগ দিয়ে শোনো। তাসলিমা 13 টাকা নিয়ে দোকানে গেল। সে 8 টাকার একটি খাতা কিনলো। তার কাছে কত টাকা রইল? দেখবে তোমাদের গণিত বইয়ের 82 পৃষ্ঠার একদম শেষের একটি সমস্যা এটি। এটি তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা এটি নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আজ আর নয়, ধন্যবাদ সবাইকে। Good morning, students. How are you? Hope all of you are fine and staying at home. Okay, dear students, before starting our class of class 2, let's sing a greeting song. Okay? Good morning, good morning. Everyone ready? Okay. Good morning, good morning. How are you today? I am fine, and I wish you a good day. Good morning, good morning. Okay, students of class 2, I hope all of you are ready with your English for today book. So my dear students, before going to open the book, let's see some pictures. I know all of you love to color, so now let's see how many colors name do you know. Okay, so get ready. Now let's see, do you know the color, name of the color? Where is the color? It is
Lal. Okay. In English? Red. Okay. Now, what is the name of this color? It is Komula, right? That means in English, orange. Okay, very good job. Now, the third picture. What color is it? Yellow. Hulud. In English, yellow. All right. Now, let's see the next picture. What color is it? আমরা এটা সবুজ ঘাসে দেখতে পাই। কালারটার নাম? Very good. সবুজ. That means green. In English, green color. Okay. Now, what color is it? It is আকাশের রং। নীল. Very good. So in English, blue. Okay. Good. And this color, যদি এটা নীল হয় তাহলে সেটা কি? গাঢ় নীল, deep blue. Okay, it's quite correct. The color name is indigo. Okay, indigo. All right. Now, this color. What is the color? It is বেগুনি। বেগুন খাও তো, সেই বেগুনের রং, তাই না? Then, so this color's name is, in English, violet. Okay. Now, dear students, today we are going to know a lot of color. So please go to your English for Today book and open the page at 33. Okay? I hope all of you have opened this page. Okay. Now, dear students, we will start with activity A. Okay? A lot of colors, right? Okay. What color is it? Do you remember? Red. Okay. Then orange. All right. Then yellow. Okay. Next. Green. Very good. Then blue. Well done. And here indigo. Okay, and this color is violet. All right, let's see the color again. And repeat with me. Okay, now, dear students, red. Red. Repeat with me. Red. Again, red. All right, now, the next one, orange. Orange. Okay, then orange. Repeat. Orange. Well done. Next. Yellow. Yellow. Okay, now repeat with me. Yellow. Again. Yellow. All right. Then green. Green. Repeat with me. Green. Again. Green. Okay. Now, what color is it? Blue. Okay. Students, please repeat with me. Blue. Again. Blue. Again. Blue. All right. Then the next color. Indigo. Indigo. Again, repeat with me. Indigo. Again, indigo. Very good. Then, violet. Violet. Okay, now, my dear students, please repeat with me. Violet. Violet. Okay, students, now, do you want to see a picture? I'm going to show you a picture, a large picture, okay? Let's see a picture. Ta-da! A big picture, right? And you can see a blue sky. And what is it? Do you know? It's a rainbow. Okay, and rainbow has a lot of color. Look, a lot of colors are here. Is it
and it looks so much amazing. Now, students, we will read a rhyme about rainbow. Okay? Students, please look at the activity B. Okay? And you can see a rainbow like that, like that picture, right? It's a what? Rainbow. Very good. Rainbow. And here is our rhyme. So, students, I'm going to recite the rhyme and you will listen to me. Okay. Rainbow, rainbow, I see you. Red and orange, yellow, green and blue. Indigo and violet too. Okay, students, I'm going to recite the rhyme again and you will follow the line. Okay? Rainbow, rainbow, I see you. Red and orange, yellow, green and blue. Indigo and violet too. Okay, now this time you will join with me. Okay? Now I'm recite the rhyme and you will recite after me. Okay, let's start. Rainbow, rainbow, I see you. Red and orange, yellow, green and blue. Indigo and violet too. Okay, very good. So students, today we learned a lot of things, right? Okay, let's see. Do you know the picture? What is it? It's a rainbow, a lot of colors, and we know rainbow has a lot of color. There are 7 colors, right? Red, orange, yellow, green, blue, indigo, violet. Okay, and these are the colors all we got in the rainbow. Rainbow. Repeat with me. Rainbow. Rainbow has 7 colors. Rainbow. Rainbow. Okay, now, can you recognize this picture, this color? Yes. This color is yellow. Good. Now, next. Do you know this color? Can you recognize this color from these? Indigo. Very good. The color is indigo. Right. Then, what color is it? What is the name of this color? এই রংটির নাম কি? Violet. Yes, very good. So, today we have learned about colors and we recite a rhyme. What is the rhyme? Rainbow, right? Okay. So, now it's time for getting homework. So, let's see what is your homework for today. Okay. Now, students, your homework is recite the rhyme rainbow, rainbow. And you have to let your parents listen the rhyme. Okay? You will recite the rhyme with your sister, with your brother. Okay? Now, it is end our class. So, stay safe, stay home, keep learning. Okay? Goodbye.
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় স্বাস্থ্যবিধির একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বোর্ডে দেখানো ছবিগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো। প্রথম ছবিতে দেখা যাচ্ছে মেয়েটি কাশি দিচ্ছে। তারপরের ছবিটিতে শিশুটি হাসি দিচ্ছে, তাই না? তারপরের ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে শিশুটি ব্রাশ করছে। তারপরের ছবিটিতে দেখা যাচ্ছে নখ কাটছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কেউ অসুস্থ, আবার কেউ কেউ কিছু স্বাস্থ্যসম্মত কাজ করছে, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো আজ আমাদের পাঠের বিষয় কি হতে পারে? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো। আজ আমরা আলোচনা করব রোগ প্রতিরোধ নিয়ে। তোমরা নিশ্চয়ই কাগজ, কলম, বই নিয়ে বসেছো। তোমরা সবাই খাতায় লিখে নাও রোগ প্রতিরোধ। চলো এবার আমরা একটি কাজ করি। কাজ হচ্ছে রোগ প্রতিরোধের জন্য ভালো অভ্যাস। ডান পাশে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকের মতো করে তোমরা একটি খাতায় ছক তৈরি করো এবং তোমাদের ভালো অভ্যাসগুলো লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কাগজ কলম নিয়ে বসেছো। তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করো। প্রথম ঘরে লিখবে রোগ প্রতিরোধের জন্য আমরা কি কি করি। যেমন আমরা খাবার পর দাঁত ব্রাশ করি, তাই না? তোমরা লিখবে খাবার পর দাঁত ব্রাশ করা। আর কি করি আমরা? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, নিয়মিত নখ কাটি, তাই না? আমাদের নিয়মিত অর্থাৎ প্রতি সপ্তাহে আমরা কিন্তু হাতের নখ কাটি। আর আমরা কি কি করি? হাত ধোয়া, অর্থাৎ খাবার আগে এবং খাবার পরে আমরা কিন্তু আমাদের হাত ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এই ছবিগুলো তোমরা লক্ষ্য করো। ছবিতে ছেলেটি কি কি কাজ করছে? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলেটি দরজার হাতল ধরেছে। দ্বিতীয় ছবিতে ছেলেটি টেবিলের উপর হাত রেখেছে, তাই না? আবার তৃতীয় ছবিতে ছেলেটি কি করছে? তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলেটি টয়লেটের জিনিসপত্র ধরেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর ফলে আমাদের কি হতে পারে? আমাদের শরীরে রোগ জীবাণু ঢুকতে পারে। অর্থাৎ প্রথম ছবিতে আমরা যা দেখলাম যে দরজার হাতলে কিন্তু জীবাণু থাকতে পারে, যেহেতু এই হাতল অনেকেই ধরে, অর্থাৎ অনেকের মাধ্যমে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করতে পারে। দ্বিতীয় ছবিতে টেবিলে হাত রেখেছে, টেবিলের উপরেও কিন্তু অনেক জীবাণু থাকতে পারে। সেজন্য আমাদের টেবিলে যদি আমরা হাত রাখি তাহলে অবশ্যই আমাদের হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অথবা টয়লেট থেকে আসার পর টয়লেটের জিনিসপত্রতেও অনেক জীবাণু থাকতে পারে, সেজন্য টয়লেট থেকে আসার পরে আমাদের কিন্তু অবশ্যই হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর যদি আমরা না করি আমাদের শরীরে রোগ জীবাণু ঢুকতে পারে। এই ছবিগুলো তোমরা লক্ষ্য করো। ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো? প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে শিশুটি হাসি দিচ্ছে। তারপরের ছবিতে দেখা যাচ্ছে মেয়েটি কাশি দিচ্ছে। তারপরের ছবিতে দেখা যাচ্ছে মশা কামড় দিচ্ছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি হাঁচি, কাশি, মশা মাছির মাধ্যমে শরীরে রোগ জীবাণু প্রবেশ করতে পারে। তোমরা এই ছবিটির দিকে লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি শিশু অসুস্থ। তোমাদের জন্য কাজ, প্রতিদিন অসংখ্য জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে আমরা জানি, ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি। কি কি উপায়ে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে বলে তুমি মনে করো? জীবাণু প্রবেশের 3টি মাধ্যম তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে লিখে ফেলেছো। এসো আমরা উত্তরগুলো মিলিয়ে নেই। যেমন নোংরা হাত, হাসি, কাশি এবং মশামাছি। এই মশামাছির দ্বারাও কিন্তু আমরা রোগাক্রান্ত হতে পারি বা অসুস্থ হয়ে যেতে পারি। বোর্ডে দেওয়া ছবিগুলোর দিকে তোমরা লক্ষ্য করো। ছবিতে কি কি জিনিস ব্যবহার করা হয়েছে এবং কেন হয়েছে? আমরা এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে শিশুটি কি করছে? টুথপেস্ট ব্যবহার করছে, তাই না? পরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? পরের ছবিতে দেখা যাচ্ছে একটি শিশু শ্যাম্পু ব্যবহার করছে। তারপরের ছবিতে দেখা যাচ্ছে সাবান পানি দিয়ে কাপড় পরিষ্কার করছে। তারপরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো। এখানে দেখা যাচ্ছে সাবান পানি দিয়ে একটি মানুষ গোসল করছে। ছবিতে আমরা দেখলাম টুথপেস্ট, শ্যাম্পু এবং সাবান ব্যবহার করা হয়েছে। সুস্থ থাকার জন্য খাবার পর দাঁত ব্রাশ করতে হবে এবং রোজ সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করতে হবে। জামা কাপড় সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে। তোমরা নিশ্চয়ই এই নিয়মগুলো জানো, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা প্রতিদিন সকালে এবং রাতে শোবার আগে টুথপেস্ট দিয়ে আমাদের দাঁত পরিষ্কার করে নেব এবং শ্যাম্পু
দিয়ে আমাদের চুল পরিষ্কার করব, তাই না? এবং সাবান পানি দিয়ে কি করতে হবে? কাপড় পরিষ্কার করতে হবে এবং সাবান পানি দিয়ে আমরা গোসল সেরে নেব, তাই না? এই ছবিগুলোর দিকে তোমরা লক্ষ্য করো। ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ? এই ছবিগুলোতে যা যা দেখানো হচ্ছে সেগুলো কেন করা উচিত তোমরা বলো তো? আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি মহিলাটি চুল আঁচড়াচ্ছেন, তারপরে এখানে একটি ময়শ্চারাইজার অর্থাৎ লোশনের ছবি দেখা যাচ্ছে, তারপরের ছবিতে দেখা যাচ্ছে নখ কাটছে। এগুলো কেন করা উচিত? সুস্থ থাকার জন্য আমাদের প্রতিটি অঙ্গের যত্ন নেওয়া উচিত, তাই না? যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুস্থ থাকার জন্য চুল আঁচড়ানো উচিত। আবার তুমি দেখে থাকবে শীতকালে বা বিভিন্ন সময় আমাদের হাতের ত্বক কিন্তু বা শরীরের ত্বক কিন্তু বেশ খসখসে হয়ে যায়। তখন আমরা কি করি? বিভিন্ন প্রকার লোশন বা ময়শ্চারাইজার লাগাই। সেজন্য আমাদের ত্বকের যত্ন নেওয়া উচিত। আবার নখ কিন্তু আমাদের সুস্থ থাকার জন্য নিয়মিত নখ অর্থাৎ সপ্তাহে কমপক্ষে একবার নখ কাটতে হবে। অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুস্থ থাকার জন্য চুল, ত্বক, নখ, চোখ, কান এসব অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া উচিত। আমরা কিন্তু এই কাজগুলো নিয়মিত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা একটি ছোট মেয়ের ছবি দেখতে পাচ্ছ। ছবিতে তোমরা লক্ষ্য করো, প্রথম ছবিতে মেয়েটি কি করছে, আবার দ্বিতীয় ছবিতে, তৃতীয় ছবিতে, চতুর্থ ছবিতে। তোমরা ছবিটির দিকে ভালোভাবে লক্ষ্য করো। এখানে মেয়েটি কি কি কাজ করছে? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি মেয়েটি নাকের মধ্যে তার আঙ্গুল দিয়েছে, তাই না? দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে বলটি সে খেলা করছে অর্থাৎ বলটি সে হাত দিয়ে ধরেছে। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে যে সে চোখে হাত দিয়েছে, তাই না? তারপরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি মেয়েটি কলম মুখে দিয়েছে। এই কলমে কিন্তু নোংরা থাকতে পারে, তাই না? অর্থাৎ অপরিষ্কার হাত দিয়ে নাক, চোখ, মুখ এবং নোংরা জিনিস সে ধরেছে, ফলে দেহে জীবাণু প্রবেশ করতে পারে এবং মেয়েটি অসুস্থ হয়ে পড়তে পারে। আমরা জানি যে হাত দ্বারা তার চোখে, মুখে বা নাকে যদি হাত দেয় তার দ্বারা দেহে জীবাণু প্রবেশ করতে পারে এবং জীবাণু প্রবেশের ফলে মেয়েটি অসুস্থ হয়ে পড়তে পারে। বোর্ডে দেখানো ছবি দুটোর দিকে তোমরা লক্ষ্য করো। প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি লোকটি তার হাত সাবান পানি দিয়ে পরিষ্কার করছে। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড ওয়াশের দ্বারা বালকটি তার হাত পরিষ্কার করছে, অর্থাৎ হ্যান্ড ওয়াশ এবং পানির দ্বারা বালকটি তার হাত পরিষ্কার করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বলো তো আমরা আমাদের হাত কিভাবে পরিষ্কার রাখবো? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো। আমরা সাবান অথবা হ্যান্ড ওয়াশ ব্যবহার করে পানির দ্বারা, সাবান পানি বা হ্যান্ড ওয়াশ পানির দ্বারা আমরা আমাদের হাত পরিষ্কার করে নেব। এবং হাত ধোয়ার অভ্যাসটি কিন্তু তোমরা নিশ্চয়ই জানো, তাই না? আমরা বলেছি যে সাবান অথবা হ্যান্ড ওয়াশের দ্বারা আমরা এভাবে হাত পরিষ্কার করব, এভাবে, তারপরে এভাবে বৃদ্ধাঙ্গুলি এবং হাতের নখে যাতে কোনো ময়লা বা জীবাণু আটকে না থাকে সেজন্য আমরা এভাবে আমাদের হাত পরিষ্কার করব এবং পরে পরিষ্কার পানির দ্বারা হাতটি পরিষ্কার করে ধুয়ে নেব। তাহলে আমরা কি বললাম যে পরিষ্কার পানি ব্যবহার করে সাবান কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে দুহাত ভালোভাবে ধুতে হবে। এবার তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করো। সুস্থ থাকার জন্য তোমাদের কি কি করা উচিত প্রদত্ত ছকে তার একটি তালিকা তৈরি করো। তোমাদের জন্য সময় 2 মিনিট।
তোমাদের লেখা হয়ে গেছে নিশ্চয়ই। এসো উত্তরগুলো এবার মিলিয়ে নিই। কি করতে হবে? আমাদের টুথপেস্ট দিয়ে নিয়মিত দাঁত মাজতে হবে। খাবার আগে পরে টয়লেট ব্যবহারের পর দুহাত সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। নিয়মিত সাবান দিয়ে গোসল করতে হবে। পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করতে হবে। বোর্ডে দেখানো ছবিগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে কি দূষিত পানি। তারপরের ছবিতে মেয়েটি পানি পান করছে। আমরা কেমন পানি পান করি? আমরা নিরাপদ পানি পান করি। আবার পরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? যে রান্নার কাজে পানি ব্যবহার করা হচ্ছে। এখানে কোন ধরনের পানি ব্যবহার করা হয়ে থাকে? রান্নার কাজেও কিন্তু আমরা নিরাপদ পানি ব্যবহার করি। আবার গোসলে আমরা কি রকম পানি ব্যবহার করি? হ্যাঁ, গোসলেও কিন্তু আমরা নিরাপদ পানি বা পরিষ্কার পানি ব্যবহার করি। আমরা যদি অপরিষ্কার পানি বা দূষিত পানি ব্যবহার করি তাহলেও কিন্তু আমরা রোগাক্রান্ত হয়ে পড়তে পারি। অতএব গোসলেও কিন্তু আমরা নিরাপদ পানি ব্যবহার করব। এই যে আমরা বোর্ডে দেখলাম দূষিত পানি, নিরাপদ পানি, এখানে কয় ধরনের পানি ব্যবহার করা হয়েছে? ছবিতে আমরা দুই ধরনের পানি দেখতে পেলাম। একটি হচ্ছে দূষিত পানি, আর একটি হচ্ছে নিরাপদ পানি। এখন তোমরা বলো তো আমাদের কোন ধরনের পানি ব্যবহার করা উচিত? দূষিত পানিকে আমরা ব্যবহার করব? দূষিত পানি ব্যবহার করলে আমরা কিন্তু রোগাক্রান্ত হয়ে পড়তে পারি। আমাদের শরীরে এই দূষিত পানি যদি প্রবেশ করে আমরা কিন্তু রোগাক্রান্ত হয়ে পড়তে পারি। অতএব আমরা বলতে পারি দূষিত পানি আমাদের শরীরে রোগ সৃষ্টি করে, তাই এটি ব্যবহার করা উচিত নয়। রোগ থেকে বাঁচার জন্য আমাদের নিরাপদ পানি ব্যবহার করা উচিত। পান করা অর্থাৎ খাবার জন্য, খাদ্য তৈরি অর্থাৎ রান্না বান্নার কাজেও কিন্তু আমরা নিরাপদ পানি ব্যবহার করব। গোসল সহ সকল কাজে আমাদের নিরাপদ পানি ব্যবহার করতে হবে, তবেই আমরা সুস্থ থাকতে পারি। তোমরা নিশ্চয়ই এই কাজগুলো করবে, যে আমরা দূষিত পানি কখনো ব্যবহার করব না। আমাদের রান্নার কাজে অথবা গোসলে অথবা পান করার জন্য আমরা সবসময় নিরাপদ পরিষ্কার পানি ব্যবহার করব। এবার তোমরা এই বোর্ডে দেখানো ছবিগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কি করছে? তাদের রুম বা ক্লাসরুম তারা পরিষ্কার করছে। তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ময়লা অর্থাৎ অপরিষ্কার কোনো কিছু ডাস্টবিনে ফেলছে, একটি বালতিতে ফেলছে। তারপরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ে তার রুমে রাখা র‍্যাক সে পরিষ্কার করছে। তারপরের ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ে কি করছে? টেবিল সে পরিষ্কার করছে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছবিতে এই দেখানো কাজগুলো আমাদের কেন করা প্রয়োজন? জীবাণুর বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। শ্রেণীকক্ষ, রান্নাঘর, ঘরের আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। এবার তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 55 এবং 56 পৃষ্ঠা পড়ো। রোগ প্রতিরোধ, হাত ধোয়া, নিরাপদ পানির ব্যবহার, পরিবেশের পরিচ্ছন্নতা, এই অংশটুকু তোমরা পড়ো। তোমাদের জন্য সময় 2 মিনিট।
তোমাদের নিশ্চয়ই পড়া হয়ে গেছে। এবার তোমাদের জন্য প্রশ্ন, টয়লেট ব্যবহার করার পর তোমার কি করা উচিত? টয়লেট ব্যবহার করার পর আমাদের কি করা উচিত? আমরা সাবান পানি ব্যবহার করে আমাদের হাত ভালোভাবে পরিষ্কার করে নেব। তুমি কেন নিরাপদ পানি পান করবে তার একটি কারণ লেখো। আমরা সুস্থ থাকার জন্য নিরাপদ পানি ব্যবহার করব। আমরা যদি অনিরাপদ পানি অর্থাৎ দূষিত পানি ব্যবহার করি আমরা কিন্তু রোগাক্রান্ত হয়ে পড়তে পারি। সেজন্য আমাদের কি করা উচিত? আমাদের নিরাপদ পানি পান করা উচিত, তাই না? এবার তোমাদের জন্য বাড়ির কাজ। নিজেকে রোগমুক্ত রাখার 4টি ভালো অভ্যাস লেখো। আমি আবার বলছি, নিজেকে রোগমুক্ত রাখার 4টি ভালো অভ্যাস লেখো। তোমরা এই কাজটি কিন্তু বাড়িতে বসে বসে করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে। তোমরা কিন্তু বাড়িতেই থাকবে। টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত করবে এবং যেগুলো বাড়ির কাজ দেওয়া হয় সেগুলো তোমরা বাসায় বসে বসে করবে। আমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকব। বাড়িতে বাবা মা অভিভাবক যেসব কথা বলেন সেগুলো আমরা মেনে চলবো। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।